ট্রাভেল গাইড বাংলা চ্যানেলের পরিবারের প্রতিটি সদস্যকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে আজকের পথ চলা। তাই আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। বিকেল 5:45 শিপ্রা এক্সপ্রেস ধরব। ঠিক সময় মতো ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এলো। চলেছি বৃন্দাচল স্টেশনে। ঠিকই ধরেছেন, আগামীকাল আমরা সকলে মিলে দর্শন করব বৃন্দা পর্বতের ওপর বৃন্দাবাসিনী মায়ের। বিকেলে শান্ত পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ট্রেনটা। হাওড়া থেকে বৃন্দাচল স্টেশনের দূরত্ব 732 কিলোমিটার। বৃন্দাচল মন্দিরে যাবার সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে এই বৃন্দাচল রেল স্টেশন। তবে শিপ্রা এক্সপ্রেস ছাড়া বাকি কোনো ট্রেন এখানে থামে না। বাকি সব ট্রেনই থামে মির্জাপুর জংশন স্টেশনে। এখান থেকে মন্দিরের দূরত্ব 8 কিলোমিটার। আমরা আগামীকাল সকাল 6:30টার মধ্যেই বৃন্দাচল স্টেশনে পৌঁছে যাব। জানালার পাশে বসে দেখলাম বিকেল গড়িয়ে সন্ধে হলো। সন্ধে পেরিয়ে রাত এলো। খেয়ে দিয়ে ঘুম। ঠিক সময় মতো সকালেই প্ল্যাটফর্মে ঢুকে গেল ট্রেন। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাঁটতে থাকলাম মন্দিরের উদ্দেশ্যে। মিনিট 10-এর মধ্যেই আমরা বৃন্দাচল মন্দিরের কাছে এসে প্রথমে একটা হোটেলের রুম বুক করলাম 600 টাকায়। রুমে ফ্রেশ হয়ে আধ ঘন্টার মতন রেস্ট নিলাম। তারপর বেরিয়ে পড়লাম মায়ের দর্শনের উদ্দেশ্যে। গলিপথ ধরে এগিয়ে চললাম। এই গলিপথ আমাকে মনে করিয়ে দিচ্ছে বেনারসের কথা। গলিপথের দুধারের বাড়িঘর দেখে বোঝাই যাচ্ছে বহু পুরনো এই এলাকা। তবে লোকজনের খুব একটা দেখা পেলাম না। বেশ কিছুটা এগিয়ে আসার পর দেখলাম একটা দোকান খোলা রয়েছে, যার 3 দিকে 3টে গলি চলে গেছে। দোকানদার দাদার কাছ থেকে জেনে বাঁদিকের গলি ধরলাম। জানলাম এই পথে প্রথমে আমরা মা গঙ্গার দর্শন পাব। গলিটা পেরিয়ে কিছুটা এগিয়ে আসতেই দেখা পেলাম গঙ্গা মায়ের। বেশ অনেক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করলাম। এই সকালে অনেকেই গঙ্গা স্নান করে নিজেদেরকে পবিত্র করছেন মায়ের কাছে যাওয়ার জন্য। আবার অনেকে পাড়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করছেন। ঘাটের দুধারে বেশ কিছু নৌকা বাঁধা আছে দেখতে পেলাম। আমরা কাছে এসে গঙ্গা নদীর পবিত্র জলধারা গায়ে ও মাথায় ছিটিয়ে নিলাম। কিছুটা সময় এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে চারদিকে ধর্মীয় বাতাবরণ উপলব্ধি করতে লাগলাম। এরপর গঙ্গা মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। গঙ্গার ঘাট ধরে ফেরার পথে দেখলাম শিশুরা বেশ আনন্দে মেতেছে। ওদেরকে দেখে বেশ ভালো লাগলো। এইসব দেখতে দেখতে এলাম উপরে ওঠার সিঁড়ির কাছে। গঙ্গার ঘাট থেকে মন্দিরে যাবার জন্য সুন্দর একটা পথ তৈরি হয়েছে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলাম। প্রবেশদ্বার থেকে উঠেই এই সুন্দর রাস্তাটার নাম হলো বৃন্দা করিডোর। এই রাস্তার আশেপাশে অনেক দোকানপাট চোখে পড়ল। করিডোরটা যে খুব বেশি দিন তৈরি হয়নি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। দোকানগুলো দেখা হলে আবার করিডোর দিয়ে মন্দিরের দিকে হাঁটতে থাকলাম। এত সুন্দর সাজানো গোছানো পথ দিয়ে যেতে দারুণ এক আনন্দ অনুভব করছি। বেশ এক শান্তির পরিবেশ। চলে এলাম মন্দির প্রাঙ্গণের সামনে।
দেখলাম এখানেও বেশ অনেক দোকানপাট আছে, যেখানে মায়ের চেলি সহ মায়ের পুজো দেওয়ার সমস্ত উপকরণ পাওয়া যাচ্ছে। পুজোর উপকরণ কিনে এবারে আমরা সিঁড়ি দিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। মাথার ওপরে লাল ত্রিপলে পুরো রাস্তাটাই রঙিন হয়ে উঠেছে। গেটের পাশে 4 লেখা দেখে বুঝলাম আমরা 4 নম্বর গেট থেকে ঢুকছি। ধীরে ধীরে চলে এলাম মূল মন্দির চত্বরে। মন্দির করিডোরে দাঁড়িয়ে চারদিকটা দেখে নিলাম। দারুণ সুন্দর লাগছে। আর প্রতি মুহূর্তেই কাঁসর ঘণ্টার আওয়াজ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এখানে মায়ের উপস্থিতি। এদিক থেকেও লোক আসছে দেখে সেদিকটা দেখার জন্য একটু এগিয়ে গেলাম। এই হলো 3 নম্বর প্রবেশদ্বার। এই দিককার বিল্ডিংগুলোর মধ্যে না বেশ একটা রাজকীয় ব্যাপার আছে। 4টি দ্বার থেকেই মায়ের মন্দিরের চত্বরে প্রবেশ করা যায়। অনেক ভক্ত আসেন মায়ের পুজো দিতে। লাইনে যাবার পথে মন্দির করিডোর থেকে একটু উঁকি দিয়ে দেখলাম ভেতরে লাইনটা বেশ ঘুরে ঘুরে এগিয়ে চলেছে। আর অনেক ভক্তই মায়ের নামের নাড়া দিতে দিতে মায়ের গর্ভ মন্দিরের দিকে এগিয়ে চলেছে। এবারে আমি তাড়াতাড়ি এসে লাইনে দাঁড়ালাম। ধীরে ধীরে লাইন ধীর গতিতে এগিয়ে চলল। নিয়ম মেনে আমি গর্ভ মন্দিরে প্রবেশ করলাম, কিন্তু ক্যামেরা বন্ধ করে ঢোকার নিয়ম, তাই আমি পুজো দিতে ঢুকলাম। আমি পুজো দেবার সময়টুকুতে আপনাদেরকে জানাই, উত্তরপ্রদেশের মির্জাপুরে অবস্থিত এই মন্দির বৃন্দা পর্বতের ওপরে গড়ে উঠেছে। এখানে বৃন্দবাসিনী দেবীর আবাসস্থল। এই বৃন্দা মা দুর্গার আরেক রূপ হিসাবে বিবেচনা করা হয়, তবে এখন মন্দিরে মহালক্ষ্মী রূপে পূজিত হন। পুরাণ মতে বৃন্দাবাসিনী মায়ের মন্দির গুরুত্বপূর্ণ একটি শক্তিপীঠ। এখানে সতী মায়ের বাম হাতের বুড়া আঙ্গুল পড়েছিল, তাই বৃন্দবাসিনী মা এখানে খুবই জাগ্রত দেবী হিসেবে পূজিত হন। এই অঞ্চলের মানুষেরা এই মাকে তাদের রক্ষাকর্ত্রী বলেই মনে করেন। চৈত্র মাসে ও আশ্বিন মাসে প্রচুর ভক্ত মায়ের কাছে পুজো দিতে আসেন। বেনারস থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 65 কিলোমিটারের মতন, তাই আপনি যদি বেনারস ঘুরতে আসার প্ল্যান করেন তবে তার সাথে এই গুরুত্বপূর্ণ মন্দিরটিতে বৃন্দা মাকে দর্শন করে নিতে পারেন। আশা করি মায়ের শান্ত স্নিগ্ধ রূপের দর্শন পেয়ে আপনিও নিজেকে ধন্য বলে মনে করবেন। মায়ের পুজো শেষে মাকে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে এলাম। এই মন্দিরে বিভিন্ন দেবদেবীর অবস্থান। এগিয়ে চললাম সেদিকে। যাবার পথে দেখলাম ভক্তরা গাছে তাগা বাঁধছেন মনস্কামনা পূরণের জন্য। হাঁটতে হাঁটতে চলে এলাম প্রথমে মা সরস্বতী দেবীর মন্দিরে। বিভিন্ন ধরনের ফুলের সজ্জায় মা সজ্জিত। তবে হ্যাঁ, আমাদের দেখা সরস্বতী মায়ের মূর্তি থেকে এখানকার মায়ের রূপ একদমই আলাদা। মায়ের মন্দির থেকে বেরিয়ে পাশের গলিপথে ঢুকে ডান দিকে পড়বে ভৈরব বাবার মূর্তি, আর ঠিক বাম দিকের ঘরে রয়েছেন পঞ্চমুখী মহাদেব। মহাদেবকে প্রণাম জানিয়ে চললাম। সতীপীঠে ভৈরব থাকবে মায়ের রক্ষার্থে, এটাই নিয়ম। আর এখানকার ভৈরবের নাম বটুক ভৈরব। এখন আমরা দর্শন করছি বটুক ভৈরব। হাঁটতে হাঁটতে শীতলা মায়ের মন্দিরে। তবে সব জায়গাতেই আজ বেশ ভক্তদের ভিড় রয়েছে। সামনে রাস্তা ধরে চলে এলাম মা কালীর দর্শনে। মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। এখানে প্রতিটি স্থানেই ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দেখতে পেলাম। জানা যায় বনবাসকালে শ্রী রামচন্দ্র এখানে এসেছিলেন মায়ের দর্শনে। সকল দেবদেবীর দর্শনের পর মন্দির চত্বরে কিছুক্ষণ বসে থাকলাম।
চারদিকে প্রচুর ভক্তদের কোলাহল, তার মধ্যে দারুণ এক আধ্যাত্মিকতার ছোঁয়া রয়েছে সর্বত্র। বেশ কিছুক্ষণ বসে থাকার পর বেরিয়ে এলাম। তখনও প্রচুর ভক্ত মায়ের দর্শনের আশায় লাইনে দাঁড়িয়ে আছে। এই মন্দির সকালে খোলা থাকে, সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপর সকালের পর্ব বন্ধ হয়। দুধারের দোকানপাট দেখতে দেখতে বাইরে বেরিয়ে এলাম। এবারে রাস্তায় এসে একটা টোটো ভাড়া করে এগিয়ে চললাম সেই বিখ্যাত মহামায়া মায়ের দর্শনে, যে মাকে কংস কারাগারে ছুঁড়ে দিয়েছিলেন দেওয়ালে। বৃন্দাবাসিনী মন্দির থেকে মহামায়া মায়ের মন্দিরের দূরত্ব 5 কিলোমিটার। তবে পথে কালীখো মন্দির পড়বে, সেটাও দেখে নেব। রাস্তার দুধারে প্রাচীন জনপদ দেখতে দেখতে এগিয়ে চললাম। আমরা এখন প্রয়াগরাজ হাইওয়ে দিয়ে চলেছি। প্রয়াগরাজ থেকে বৃন্দাবাসিনী মায়ের মন্দিরের দূরত্ব 85 কিলোমিটার। বেশ কিছুটা আসার পর একটা গ্রাম্য রাস্তায় চলে এলাম। একের পর এক রাস্তাকে পেছনে ফেলে আমরা সামনের দিকে ছুটে চলেছি। এই পথে যেতে যেতে স্পষ্টভাবে বৃন্দা পর্বতকে দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। এরপর বৃন্দ পর্বতকে বাঁদিকে রেখে এগিয়ে চলেছে টোটো সামনের দিকে। কখনো শহুরে পরিবেশ, আবার কখনো গ্রাম্য পরিবেশ, এর মধ্যে দিয়ে আস্তে আস্তে এই যে আমরা এসে গেছি কালীখো মন্দিরের কাছেই। টোটো থেকে নেমে এগিয়ে চলেছি মন্দির চত্বরের দিকে। মন্দিরে যাবার পথে দুধারে পুজোর উপকরণের অনেক দোকান রয়েছে। আমরা একটা দোকান থেকে পুজোর উপকরণ কিনে নিলাম। বাহ, এখানকার প্রবেশদ্বারের স্টাইলটা তো বেশ ইউনিক। প্রবেশদ্বার থেকে এগিয়ে এসে একটা সিঁড়িপথ দেখতে পেলাম। এই সিঁড়িপথ দিয়েই এগিয়ে যেতে হবে গর্ভ মন্দিরে। সিঁড়ি দিয়ে উঠে দেখলাম লম্বা লাইন পড়েছে গর্ভ মন্দিরে যাবার জন্য। সিঙ্গেল লাইনে আমরা সকলে ধীরে ধীরে এগিয়ে চললাম। পৌঁছে গেলাম প্রথমে ভদ্রকালী মায়ের মন্দিরের কাছে। বেদিতে মা অবস্থান করছেন পঞ্চদেবতার সঙ্গে। মায়ের বাঁদিকের পাশেই আছে সিদ্ধিদাতা গণেশ, তার পাশে সূর্যদেব, আর মায়ের ডান দিকে বটু ভৈরব, তার পাশে লক্ষ্মীনারায়ণ পূজিত হচ্ছে। জানতে পারলাম এই মন্দিরে সব দেবতার আগে এই ভদ্রকালী মায়ের পুজো হয়। সব দেবতাকে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। সামনে এগিয়েই আছে হনুমানজির মন্দির। লাইন দিয়ে যেতে যেতে দেখতে পেলাম মহাদেবের মন্দির। এই এতক্ষণে আমরা এসে পৌঁছালাম এখানকার মুখ্য মন্দিরে। গর্ভ মন্দিরে ঢুকে দেখলাম রূপোর বেদিতে মহাকালী মা অধিষ্ঠান করছেন। জানা যায় রক্তবীজ অসুরকে নিধন করার পর উন্মত্ত মা এখানে এসে শান্ত হন এবং এখানেই অধিষ্ঠান করেন। মায়ের পাশেই আছে বটু ভৈরব। বৃন্দাচলে মায়েদের শুধুমাত্র মুখমণ্ডলই দর্শন করা যায় দেখলাম, দেহের বাকি অংশ ফুলের শয্যায় ঢাকা থাকে। মা ও বটু ভৈরবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। চলে এলাম এবারে মা জ্বালা দেবীর দর্শনে। জ্বালা দেবীকে দর্শন করে মনে হলো মমতাময়ী মায়ের রূপ। মুখমণ্ডল জুড়ে প্রশান্তি বিরাজ করছে। এমন মায়ের রূপ দর্শন করে নিজের মনেও অনেকটা শান্তি পেলাম। এখানে দেবদেবীদের দর্শন পেয়ে মনটা দারুণ খুশি হয়েছে। সব দেবতাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরের দিকে এসে দেখতে পেলাম আহ্বান কুণ্ড। এই আহ্বান কুণ্ডে একে একে অনেক ভক্তরাই নারকেল আগুনে উৎসর্গ করছে দেখতে পেলাম। একটু দাঁড়িয়ে থেকে মন্দির চত্বর ভালো করে দেখে নিলাম।
এরপর মন্দির চত্বর থেকে বেরাবার পথ ধরলাম। আজকে এখনো পর্যন্ত যতটুকু দর্শন করলেন কেমন লাগছে জানাবেন। মন্দির থেকে বাইরে এসে এখানকার পরিবেশটা বেশ রুক্ষই মনে হলো। হাঁটতে হাঁটতে চলে এলাম পার্কিং জোনে। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। দাঁড়িয়ে থাকা একটা টোটোতে উঠে পড়লাম আমরা সকলে। না, এখনই হোটেলে ফিরছি না, কারণ এখন এখানকার আরও একটা বিখ্যাত জায়গা দর্শন করা বাকি রয়েছে, মহামায়া মায়ের দর্শন। সুন্দর গ্রাম্য পথ ধরে এগিয়ে চলেছি আমরা। বৃন্দাচলে এলে কিন্তু একদিনেই বৃন্দাচলের বিন্দুবাসিনী মায়ের লক্ষ্মী রূপ, কালীখড়ে মহাকালী এবং মহামায়া সরস্বতী রূপ দর্শন করা যায়। অর্থাৎ একদিনেই পুরো বৃন্দাচলের গুরুত্বপূর্ণ স্থানগুলো দর্শন করা সম্ভব। এ পথে দুধারে দেখছি চাষের জমি আর চাষের জমি, বাড়িঘর খুব একটা দেখা যাচ্ছে না। বেশ কিছুটা আসার পর একটা বাজার পেলাম। বাজারকে পেছনে ফেলে সামান্য একটু এগিয়ে আসতেই ডালার দোকানগুলো দেখেই বুঝতে পারছি আমরা অষ্টভুজা সরস্বতী মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এগিয়ে চললাম মন্দিরের দিকে। দূরের থেকেই একটা মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, ওই চূড়ার দিকে লক্ষ্য করেই এগিয়ে চললাম। পার্কিং জোন থেকে বেশ কিছুটা হেঁটে আসতে হয়। এখানে লোকজনের সংখ্যা একটু কমই মনে হলো। এই দোকান থেকে পুজোর উপকরণ কিনে নিয়ে আবার এগিয়ে চললাম। বেশ কিছুটা আসার পর দেখলাম রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। জানলাম ডান দিকের এই রাস্তাটা ধরে গেলে রোপওয়েতে ওঠা যায়, আর সোজা রাস্তাটা হেঁটে যাওয়ার জন্য। সরস্বতী মায়ের মন্দিরটা পাহাড়ের চূড়ায় অবস্থিত। হেঁটে যাওয়ার জন্য 200 মিটারের মতো একটা সিঁড়ি পথ আছে। জেনেছি ওই সিঁড়ি পথে 100টা সিঁড়িও আছে। আর রোপওয়ে করে যাওয়া ও আসার জন্য 70 টাকা করে টিকিট লাগে। এই যে সামনেই সিঁড়িপথ দেখতে পাচ্ছি। সকলের সাথে আমিও এগিয়ে চললাম। সিঁড়িপথটা ভালোই, কয়েকটা সিঁড়ি পরপরই কিছুটা সমতল বাঁধানো জায়গা। অনেক ভক্তই হেঁটে চলেছে সিঁড়িপথ দিয়ে। অবশেষে ঢোকার জন্য লাইনে এসে দাঁড়ালাম। একদিকে মন্দিরে ঢোকার পথ, অন্য দিক থেকে মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসার পথ। মন্দিরে ঢোকার পাশেই শিব মন্দির রয়েছে। ধীরে ধীরে ঢুকে পড়লাম গুহা মন্দিরের মধ্যে। এই গুহা মন্দিরের মধ্যে অবস্থান করছেন মা যোগমায়া। এখানে এই বৃন্দ পর্বতের গুহায় দেবী যোগমায়া সরস্বতী রূপে পূজিত হন। ফুলের সজ্জায় সুন্দরভাবে সজ্জিত হয়ে আছে দেবী মা। অপরূপ এই রূপের বাহার মায়ের মুখ জুড়ে। মায়ের মূর্তির পাশেই জ্বলছে অখণ্ড জ্যোতি। প্রচলিত আছে মার্কণ্ড ঋষি এই প্রদীপ জ্বালিয়েছিলেন। আমরা এই দ্বীপের তাপ গ্রহণ করলাম। গর্ভমন্দিরে বেশ ভিড় থাকায় ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম। এবারে আপনাদের যোগমায়া মায়ের মহিমা সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি। জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণ অষ্টম সন্তান রূপে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন। ওই একই দিনে মা যোগমায়া যশোদার গর্ভে মেয়ে রূপে জন্মগ্রহণ করেছিলেন। ঝড় বৃষ্টির রাতে বাসুদেব নন্দরাজের ঘরে শ্রীকৃষ্ণকে দিয়ে যোগমায়া মাকে নিয়ে কংসের কারাগারে ফিরে আসেন। সন্তান হয়েছে জেনে কংস ভয়ে ভীত হয়ে কন্যা সন্তান জেনেও তাকে দেওয়ালের দিকে ছুঁড়ে ফেলেন। শিশুকন্যা থেকে মা সহমহিমায় এসে কংসকে জানান, তোমায় বধিবে যে গোকুলে বাড়ছে সে, বলেই অদৃশ্য হয়ে যান।
কংসের কারাগার থেকে ফিরে মা বৃন্দ পর্বতের এই গুহায় মা সরস্বতী রূপে অধিষ্ঠান করেন। জন্মাষ্টমী তিথিতে আমরা শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করি, তবে সত্যি বলতে কি আমরা ভুলেই যাই ওই দিনেই যোগমায়া মাও জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে। শ্রীকৃষ্ণের রক্ষার্থে নিজের আত্মত্যাগ করেছিলেন। সরস্বতী রূপী যোগমায়া মাকে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। সামনে রয়েছে ভৈরবের মূর্তি। আরও একটু সামনের দিকে এগিয়ে এলে রয়েছে শিবলিঙ্গ। তার সামান্য পাশে শ্রী হনুমানজির মূর্তি। এখানকার ধর্মীয় স্থানটি ভালো করে দেখে নিলাম। এখানকার সমস্ত মন্দিরগুলো দর্শন করে এবারে এগিয়ে চলেছি কালী মাকে দর্শন করতে। হাঁটতে হাঁটতে চলে এলাম একদম গুহার কাছে। এই যে গুহাটা দেখছেন, এই গুহা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে আমাদের মন্দিরের গর্ভগৃহে। ধীরে ধীরে খুব সাবধানে আমরা ঢুকে পড়লাম গুহা মন্দিরের মধ্যে। ভেতরে ঢুকে দেখলাম কালীমা এখানে ভিন্ন রূপে বেদিতে অধিষ্ঠান করছেন। গর্ভ মন্দিরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আমরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম। গুহা মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে এবার চারদিকটা ঘুরে দেখব। আজ সকাল থেকে এই পর্যন্ত বৃন্দাচল ভ্রমণ করে দারুণ আত্মতৃপ্তি পেলাম। সবকটি স্থানেই মায়ের খুব সুন্দর দর্শন পেয়েছি। জানেন, প্রচলিত আছে বৃন্দাচলে বৃন্দবাসিনী মায়ের লক্ষ্মীরূপ, কালীখোতে মহাকালী এবং যোগমায়ার এই সরস্বতী রূপ দর্শনে পূর্ণ লাভ হয়। আমি সরাসরি দর্শন করলেও ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও 3টি মায়ের রূপ দর্শন করানোর চেষ্টা করেছিলাম। আজকের দর্শন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের হাতেও সময় কম থাকলে আমাদের মতোই একদিনের মধ্যেই বৃন্দাচলের দর্শনীয় স্থানগুলো ঘুরে সহজেই ফিরে যেতে পারবেন। এবারে সিঁড়িপথে নামতে শুরু করলাম নিচের দিকে। মায়েদের কৃপায় আমরা সকলেই খুব ভালো থাকি, এই প্রার্থনার সাথে আজকের পথ চলার এখানেই ইতি টানলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে আমাদের। আমি এগিয়ে চললাম বাস স্ট্যান্ডের দিকে। আজই ট্রেন ধরে কলকাতায় ফিরব। আমাদের চলার পথের সঙ্গী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।